দীর্ঘ 2 বছর পর সেই মায়া জড়ানো নিজ শহরে যাচ্ছি। কত না মধুর স্মৃতি জড়িয়ে আছে নিজ শহরে। আবার কিছু স্মৃতি মনে পড়তে বুকটা মুচড় দিয়ে ওঠে। নিজের শহরটা ছেড়েছি কিছু স্বার্থপর মানুষের স্বার্থের মায়া জালে পড়ে, আবার কারো প্রতিশোধের ফাঁদে, আবেগী ভালোবাসার কারণে। গুণী লোকেরা বলে যেই ভুল একবার করা হয় সেই ভুল যাতে আর না হয়, কিন্তু আমি সেই একই ভুল বারবার করেছি। সেটা হলো ভালোবাসার মায়াতে। মানুষ অবহেলার মানে তখনই বোঝে যখন তার কাছের মানুষ অবহেলা করবে। মানুষ মানুষের কষ্ট তখনই বোঝে যখন তার অতি কাছের মানুষ তাকে কষ্ট দিবে। সারা জীবন বুকে থাকবে বলে হাত ধরে, আর সময় হলে পায়ের নিচে রাখে। মানুষ বলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক তেমন ভাবেই প্রিয় মানুষকে ভালোবাসাতে সেই ভালোবাসা আর তার প্রতি বিশ্বাস রাখা বা তার প্রতি আস্থা রাখা কঠিন। আর আমি নিজেই আফসোস নিজের প্রতি করি। না পারলো বাবা মা আমার প্রতি বিশ্বাস করতে, না পারলো নিজের বউ। আমি কাউকে দই দিতে চাইছি না, কারণ আমাকে যেইভাবে ফাঁসানো হয়েছে এটা যে শুনবে যে দেখবে সেই বিশ্বাস করবে। কিন্তু আমার উপর বিশ্বাস রেখে যদি সেটা দেখতো বা শুনতো তাহলে আমাকে অবহেলা করতো না। এটা হচ্ছে আমার অভিযোগ। যেখানে আমার বন্ধু বিশ্বাস করলো যে আমি সেই কাজ করিনি, তাহলে কেন আপন মানুষগুলো অবিশ্বাস করলো? মানলাম আমি দোষ করেছি, কিন্তু আমাকে শাস্তি দিয়ে ক্ষমা করা যেত না? না, তারা তেমন কিছু করেনি। বাবা মা বলেছে আমি নাকি তাদের ছেলে না, তাদের ছেলে নাকি সেই দিনই মারা গিয়েছে। আর আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমার বউ। সে বলেছে আমাকে না পেলে মারা যাবে, কিন্তু সে আমার সাথে অমানসিক অত্যাচার করলো কেন কেন সেটা আমি আজও জানি না। আরো অনেকেই আছে, তাদের কথা নাই বললাম। কখনো ভাবিনি সেই শহরে আবার যাব, ভেবেছিলাম আর সেই শহরে যাব না। আমার মতো ছেলের মুখ দেখলে যদি তাদের অসম্মান হয়, আমি তো চাই না আমার জন্য কারোরই কষ্ট হোক। যাই হোক, যদিও ভেবেছিলাম আর যাব না, কিন্তু যেতে হচ্ছে, তাও আবার বন্ধুত্বের টানে। যেই বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল, যেই বন্ধু মায়ের পেটের ভাই না হলেও আপন ভাইয়ের চেয়ে কম না। সামনে শুক্রবার নাকি মামুনের বিয়ে, তাই আমাকে 1 সপ্তাহ আগে যেতে বলেছে, কিন্তু আমি বিয়ের 2 দিন আগে যাচ্ছি, মানে আজ মঙ্গলবার। প্রথমে বিয়েতে আসতে বলেছিল, আমি যাব না বলছি, কিন্তু সে কিছুতেই মানবে না। আমি নাকি যেতেই হবে, না হলে সে সবাইকে বলে দিবে। আমি নাকি যেতে হবে, না হলে সে বিয়ে করবে না, আমার সাথে আর কোনো কথা বলবে না। তারপর আর কি রাজি হলাম যেতে। তারপর কাজের বাহানা দিয়ে আমি বিয়ের 2 দিন আগে যাচ্ছি। এখন আপনারা হয়তো ভাবতেছেন এগুলো কি বলছে, আগামাতা কিছুই বুঝতে পারছেন না। তাকে তো মেরে ফেলে দিয়েছিল, তাহলে বাঁচলো কিভাবে? আর এই 2 বছর কোথায় ছিলাম, আরো কত কি, তাই না? আপনাদের ভাবনার অবসান ঘটে এখন বলি। আমি এই 2 বছর ঢাকাতে আছি, এখানে মামুনদের একটা শাখা অফিসের পার্ট টাইম জব করি, আর পাশাপাশি পড়ালেখা। আর আমি কোথায় থাকি সেটা মামুন ব্যতীত আর কেউ জানে না। আর আমি এখন যাচ্ছি নিজ শহর চট্টগ্রামে। এখন ট্রেনে উঠে বসছি, আর ট্রেন চলতে লাগলো। এখন বলি আমি ঢাকাতে কিভাবে এলাম, আমাকে বাঁচালো কে? সব বলবো, সেটা জানতে হলে সেই 2 বছর আগে ফিরে যেতে হবে। চলেন আপনাদের যেতে যেতে সব বলি। ফ্ল্যাশব্যাক। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং চিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্র্যাব সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। নিহালরা যখন আমাকে মেরে চলে গেল, তখন আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। মনে হচ্ছে এখনই দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে। চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হতে লাগলো, আর আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো বাবা মায়ের মুখ। হয়তো এটাই সেই দেখা, আর হয়তো দেখা হবে না। চলে যাবো অচেনা দেশে, যেখান থেকে হয়তো আর ফেরা হবে না। এটা ভেবে একটা মুচকি হাসি দিলাম। মা তো বলেছে আমি নাকি তাদের জন্য মারা গিয়েছি, কিন্তু এটা যে সত্যি হবে তা জানতাম না। ভালো থেকে তোমরা, আর কান্না করো না মা, তোমার এই কুলাঙ্গার ছেলে আর আসবে না। এটা বলে আস্তে করে চোখ বন্ধ করে ফেললাম। এইদিকে বাবা আর মামুন আমাকে খুঁজতে লাগলো। বাবা আর মামুন আমার ফোনে কল দিতে আসে, কিন্তু বন্ধ দেখাচ্ছে। তারা চিন্তাতে পড়ে গেল আমি চলে গেলাম নাকি। এইদিকে মা কান্না করছে আর নিজেকে দই দিচ্ছে, আর এইদিকে মনি জেরিনকে সামলাতে ব্যস্ত। জেরিন কান্না করছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে। যখনই জ্ঞান ফিরে আসছে আমাকে পাগলের মতো খুঁজতেছে, আর আমাকে না পেয়ে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এইদিকে সারা শহর বাবা আর মামুন আমাকে খুঁজলো, কিন্তু পেল না। তারা আমার আশা ছেড়ে দিল। বাবা বলল মামুন আমি কি আমার ছেলেকে খুঁজে আর পাবো না? মামুন বলল আঙ্কেল আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ চাইলে আমরা শুভকে খুঁজে পাবো। বাবা বলল কিন্তু হারিয়ে যাওয়ার লোককে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজ থেকে হারিয়ে যাওয়ার লোককে কিভাবে খুঁজে পাবো? মামুন বলল চিন্তা করুন আঙ্কেল, ইনশাল্লাহ শুভকে। মামুন আর বলতে পারলো না, তখনই তার ফোনটা বেজে উঠলো, আর মামুন ফোনটা হাতে নিয়ে খুশি হয়ে গেল। আর বাবাকে বলল আঙ্কেল আমি বলছি না আল্লাহর উপর বিশ্বাস রাখুন, শুভকে আমরা পাবো। দেখেন শুভ কল দিয়েছে। আমি কল দিয়েছি শুনে আব্বু খুশি হয়ে বলল তাড়াতাড়ি কল ধর, কি বলে দেখ। তারপর মামুন কল ধরতেই ওপাশ থেকে বলে উঠলো হ্যালো, আপনি কি মামুন বলছেন? মামুন বলল কিন্তু আমার বন্ধুর মোবাইল আপনার কাছে কেন? লোকটি বলল আমরা হাসপাতাল থেকে বলছি, আপনার বন্ধুকে আমরা বাস স্টেশনের পাশে রক্তাক্ত অবস্থায় পেয়েছি। মামুন বলল কি, আপনি এইসব কি বলছেন? শুভ এখন কেমন আছে আর কোন হাসপাতালে, তাড়াতাড়ি বলুন। এইদিকে আমার কিছু হয়েছে কথা শুনে বাবা কেমন যেন করতে লাগলো। বাবা হাসপাতাল, শুভর কি হয়েছে আমাকে বলো। বাবা কি হয়েছে, সব দোষ আমার, আমি কেন যে বাসা থেকে বের করে দিলাম। এইদিকে লোকটি মামুনকে বলল এই হাসপাতালে চলে আসুন। তারপর মামুন ফোন কেটে বাবার কাছে গিয়ে বলল আঙ্কেল উত্তেজিত হবেন না, আগে চলুন দেখি শুভর কি হয়েছে। বাবা বলল চলো বাবা তাড়াতাড়ি চলো, আমার ছেলেকে আমি দেখতে যাবো। আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ রাখিও। আব্বু আল্লাহকে ডাকতে ডাকতে মামুনের সাথে চলতে লাগলো, আর বাড়ির সবাইকে বলে দিল আমি কোথায়। আমার এমন খবর শুনে মা আর জেরিন পাগলের মতো করতে লাগলো, আর মনি দুজনকে কোনো মতে সামলাতে পারছে না। এইদিকে কিছুক্ষণের মধ্যে বাবা আর মামুন চলে আসলো হাসপাতালে, আর রিসেপশন থেকে আমার কেবিন কোথায় তা জেনে চলে আসলো। আমি আস্তে আস্তে চোখ খুলতে লাগলাম। চোখ খোলাতে আমার আশেপাশে তাকাতেই অবাক হয়ে গেলাম। মা বাবা জেরিন এরা এখানে কেমনে, আমি এখানে কেমনে আসলাম? আমার তো না, আমি আর ভাবতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু করে দিল। এইদিকে আমার জ্ঞান ফিরতে দেখে জেরিন ডাক্তারকে ডাক দিল, আর ডাক্তার এসে সবাইকে বের করে দিল। আর ডাক্তার আমাকে চেক আপ করে বাইরে যেতে সবাই ডাক্তারকে ঘিরে ধরল, আর ডাক্তার বলতে লাগলো চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন বিপদমুক্ত।
যদি কাল সময় মতো রোগীকে নিয়ে না আসা হতো তাহলে অনেক বিপদ হতে পারতো। মা বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আমরা কি এখন আমার ছেলেকে দেখতে পারি? ডাক্তার বলল, কিন্তু তাকে বেশি উত্তেজিত করবেন না, রোগীর সমস্যা হতে পারে, কারণ রোগীর মাথায় কে বা কারা অনেক দূরে আঘাত করেছে, ভাগ্য ভালো আঘাত জোরে লাগেনি। এটা বলে ডাক্তার চলে গেল। আর মা, বাবা, জেরিন, মনি আমার কাছে এসে মা আমার পাশে বসলো আর সবাই দাঁড়িয়ে থাকলো। এইদিকে ডাক্তার যাওয়ার পর আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। তখন আমি বুঝতে পারলাম কেউ আমার রুমে আসতেছে, তাই চোখ খুলতেই আমি এদের দেখে মাথা গরম হয়ে গেল। মা বলল, বাবা কেমন লাগছে তোর এখন? আমি বললাম, আপনারা এখানে কেন, কি জন্য এসেছেন? দেখতে আইছেন আমি মরে গিয়েছি নাকি বেঁচে আছি? আমি তো আপনাদের কেউ না, তাহলে আসলেন কেন? মা বলল, বাবা তুই এগুলো কি বলছিস? তুই তো আমাদের ছেলে, আর আমাদের ছেলের কিছু হবে আর আমরা আসবো না? আমি একটু হেসে বললাম, আমি তো জানি আমি আরো আগে মারা গিয়েছি, আর সেটা আপনি বলছেন। জেরিন বলল, প্লিজ তুমি মাকে কিছু বলো না, সব দোষ আমার, যা করার আমার সাথে করো, তাও মার সাথে এমন করে কথা বলো না। বাবা বলল, শুভ আমাদের ক্ষমা করে দে, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বললাম, আঙ্কেল আপনি তো কোনো দোষ করেননি, এই খারাপ ছেলের কাছে ক্ষমা চাইতে হবে কেন? উল্টো আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য আপনাদের কত কষ্ট কত অপমান হয়েছে। আব্বু বলল, বাবা এমন করে বলিস না, তুই আমাকে বাবা বলে ডাক। আমি বললাম, আপনাদের ছেলে মরে গিয়েছে, যেটা আপনারা বলেছেন। মনি আপু, মামুন কই? মামুনকে ডাকো আর আপনারা এখান থেকে চলে যান। জেরিন বলল, প্লিজ বাবা মার সাথে এমন করে কথা বলো না, দোষ তো আমি করেছি, যা করার আমাকে করো, যা বলার আমাকে বলো, দরকার হলে আমি যাবো, তাও বাবা মাকে তাড়িয়ে দিও না। আমি বললাম, মনি আপু আমি আপনাকে কি বলছি, মামুন কই? আমি শুধু মামুনের সাথে কথা বলবো, কথাটা একটু জোরে বললাম। সেখানে একজন নার্স ছিল, আমি উত্তেজিত হয়েছি দেখে সবাইকে বলে উঠলো, প্লিজ রোগীকে উত্তেজিত করবেন না, রোগী যেটা বলে সেটা করেন। নার্সের কথা শুনে সবাই বের হয়ে যেতে লাগলো, আর আমি মনি আপুকে বললাম, আপু মামুনকে একটু ডেকে দাও। মনি বলল, আচ্ছা ঠিক আছে। এইদিকে আমার রুম থেকে সবাই বের হতেই জেরিন বাবার পায়ে পড়ে গেল আর কান্না করে বলতে লাগলো, বাবা প্লিজ আমাকে মারেন, যা ইচ্ছা তাই করেন, আমাকে বের করে দেন, আজ আমার জন্য আপনার ছেলে আপনাদের কেমন করে কথা বলছে। বাবা আমি আপনার ছেলের বউ হবার যোগ্য না, আমাকে মারেন বা যা শাস্তি দেওয়ার দেন, আমি সব মাথায় পেতে নিব, কারণ সব দোষ আমার। বাবা বলল, আরে মা কি করছো, তোমার একার দোষ হবে কেন? দোষ তো আমাদেরও সবার, তাই শাস্তি পাচ্ছি আমরা সবাই, এতে তোমার কোনো দোষ নেই। এইদিকে মামুন আমার রুমে এসে বলতে লাগলো, কি রে দোস্ত কি অবস্থা তোর? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এখানে কেমনে আসলাম? তারপর মামুন সবকিছু বলল। আমি বললাম, ও। মামুন বলল, আচ্ছা তোকে কে মারলো বলতে পারবি? আমি বললাম, না তাদের মুখে মারছিল। মামুন বলল, ও। আমি বললাম, আচ্ছা তুই আমার বন্ধু না? মামুন বলল, তুই এমন করে বলছিস কেন? আমি বললাম, তুই যদি আমার সত্যি বন্ধু হোস তাহলে একটা কাজ কর, আগে ওয়াদা কর করে দিবি। মামুন বলল, কি কাজ আগে বল। আমি বললাম, না আগে ওয়াদা কর। মামুন বলল, আচ্ছা ওয়াদা করলাম। আমি বললাম, কলেজ থেকে টিসি এনে দিবি, আমি এখানে থাকতে চাই না, হতে চাই না অবহেলার পাত্র, আর আমি কোথায় আছি বা কি করি কেউ যেন জানতে না পারে। মামুন বলল, টিসি এনে দিব মানে তুই কোথাও যাবি না? মানে কোথাও যাবি না? আমি বললাম, তুই কিন্তু ওয়াদা করছিস। মামুন বলল, তুই এটা বলবি জানলে কখনোই করতাম না, তোকে ছাড়া আমি থাকবো কেমনে? আমি বললাম, আরে সমস্যা নাই, প্রতিদিন যোগাযোগ করবো তোর সাথে, বুঝলি? মামুন বলল, তারপরও তোকে ছাড়া থাকতে কেমন একটা না, এটা না করলে হয় না? আমি বললাম, না তোকে এটা করতেই হবে। মামুন বলল, আচ্ছা তা নয় করলাম, কিন্তু তুই আমার কথা মতো থাকতে হবে। আমি বললাম, তবে এই শহর বাদ দিয়ে। মামুন বলল, আচ্ছা এই শহর বাদ দিয়ে তুই ঢাকায় চলে যা, সেখানে আমাদের শাখা অফিসে পার্ট টাইম জব করবি আর পড়ালেখা করবি। আমি বললাম, কি বলিস, এটা তো আরো ভালো হবে। মামুন বললাম, আর আমি তোর সাথে মাঝে মধ্যে দেখা করতে যাবো, কেমন? আমি বললাম, মামুন বলল, আচ্ছা তোকে বিকালের মধ্যে রিলিজ দিবে, এখন আমি যাই তোর জন্য খাবার নিয়ে আসি, কেমন? আমি বললাম, আচ্ছা শোন, আমি যদি তোদের ওখানে থাকি তাহলে তোর বাবা মায়ের কোনো সমস্যা হবে? মামুন বলল, আরে সমস্যা হবে কেন, কোনো সমস্যা হবে না, কিন্তু তোদের বাসায় যাবি না? আমি বললাম, না ওই বাসায় যাবো কেমনে, তাদের ছেলে মারা গিয়েছে, আর মরা ছেলে কখনো সেখানে যেতে পারে না। মামুন বলল, দেখ শুভ, ভুল সবারই হয় এতে। আমি বললাম, ভাই তুই আর কিছু বলিস না, এখন বল তোদের বাসায় থাকতে পারবো কিনা? মামুন বলল, পারবি। আমি বললাম, ওকে যা। এই বলে মামুন চলে গেল। আমি যেই সন্তান তার বাবা মার জন্য মারা যেতে পারে, সেই সন্তান আবার কেমনে ফিরে যেতে পারে? না, এটা কখনোই সম্ভব না। আমি চাই না আর কারোর অবহেলার পাত্র হতে, চাই না কারোর অত্যাচার সহ্য করতে। এখন থেকে আমি নিজেকে নিয়ে থাকবো, নিজের মতো করে বাঁচবো। এগুলো ভাবতেছি তখনই কান্না করতে করতে আপু চলে আসলো কেবিনে। এখানে আপু আসলো কি করে? আপু বলল, এই ভাই তোর এই অবস্থা কেমন করে হলো? কে করেছে আমার ভাইয়ের এই অবস্থা? আমি তাকে ছাড়বো না, তাড়াতাড়ি নাম বল আমাকে। আমি বললাম, আরে চিনি না, মুখে মাখছিল। আপু বলল, তা এখন কেমন আছিস? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আপু বলল, কি কষ্ট? আমার ভাইয়ের এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর আমি ঘরে বসে থাকবো নাকি? দুলা ভাই বলল, খাবার দাবার খেয়েছো? আমি বললাম, না মামুন আনতে গিয়েছে। তারপর আপুদের সাথে আরো টুকটাক কথা বলতে বলতে মামুন খাবার নিয়ে আসলো আর আপু খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ার পর আপু বলে উঠলো, আচ্ছা তোর এত কিছু হয়ে গেল কিন্তু মা বাবা বাইরে কেন? এই কথা শুনে আমি কি জবাব দিব খুঁজে পাচ্ছি না। তখন মামুন বলল, আপু শুভ ওষুধ খেয়েছে, রেস্ট নিক এখন। আপু বললাম, আচ্ছা ভাই তাহলে তুই রেস্ট নে। তারপর আপু যেতে আমি বললাম, ভাই তুই আমাকে খুব বাঁচিয়ে দিলি। মামুন বললাম, এখন রেস্ট নে, বিকালে রিলিজ করে নিয়ে যাবনি। এটা বলেই মামুন চলে গেল আর আমি রেস্ট নিতে লাগলাম। এইদিকে আপু রুম থেকে বের হয়ে মা বাবাকে বলতে লাগলো, আচ্ছা তোমরা কেমন মা বাবা? ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর তোমরা বাইরে বসে আছো কেন? আপুর কথা শুনে মা বাবা চুপ হয়ে রইলো। আপু বলল, কি হলো তোমরা চুপ কেন? আর তুমি ভাবি এখন তোমাকে ভাইয়ের পাশে প্রয়োজন আর তুমিও এখানে, মানে এসব কি? তখন জেরিন আপুর কাছে গিয়ে পায়ে পড়ে গেল আর আপু তো অবাক, এই জেরিন কি করছে, আমার পা ধরছে কেন? এই বলে জেরিনকে উঠাতে লাগলো। জেরিন বললাম, আমি কি করছি ভাবি, আমার জন্য আজ এমনটা হয়েছে, আমি ক্ষমার অযোগ্য। আজ আমার জন্য মা বাবা সবাই শুভর কাছে যেতে পারছে না, আমার জন্য শুভর এই অবস্থা, সব দোষ আমার। আপু জেরিনকে নিচ থেকে উঠিয়ে বলতে লাগলো, কি হয়েছে আমাকে খুলে বলো তো। তারপর জেরিন কান্না করতে করতে সব খুলে বলল। আপু সব শুনে বলল, আচ্ছা জেরিন যা করছে সব বাদ দাও, কিন্তু আব্বু এরকম তুমি একবার করেছো, সেইবারও ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে, তারপরও এমনটা করতে পারলে? আব্বু বলল, মা আমাদের ক্ষমা করে দে, কেন যে বিশ্বাস করতে পারলাম না। আপু বলল, এখন আফসোস করে লাভ নেই, এখন ভাবার বিষয় শুভ কি করে, যেই রাগ ছেলেটার। আচ্ছা তোমাদের দেখে তো খাবার খেয়েছো বলে মনে হয় না, চলো খাবার খেতে চলো। মা বলল, না আমি খাবো না, আমার ছেলে যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও খাবো না। আপু বলল, শুভ খেয়ে এখন রেস্ট নিচ্ছে, আমরা বরং খেয়ে আসি চলো।
তারপর সবাই খাবার খেতে গেল। এইদিকে আমি শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলতেই দেখলাম মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি শান্তি লাগছে। শত কষ্টের মাঝেও এই মা নামক ব্যক্তিটির স্পর্শ পেলেই সকল দুঃখ কষ্ট ভুলে যায়। মা বলল, বাবা চলো, বাসায় যাবি না? তোকে তো মাত্র রিলিজ দিলাম আর আমরা তোকে নিয়ে যাবো। আমি মার কথায় কান্না দিয়ে আশেপাশে তাকাতে লাগলাম, দেখি সবাই আছে। আমি বললাম, মামুন চল, আমাকে নিয়ে যা, ওই যে ওখানে আমার ব্যাগ আছে, ওইটা আমি নিচ্ছি, তুই আমাকে ধরে নিয়ে যা। আমার কথা শুনে কেউ কিছু বললো না। মামুন আমাকে ধরে তুলতেই বললাম, দে এখন আমার ব্যাগটা। এটা বলতেই দেখি জেরিন আমার ব্যাগটা হাতে নিয়েছে। আমি বললাম, এই আপনি আমার ব্যাগ ধরেছেন কেন? দেন আমাকে দেন। জেরিন বলল, তুমি নিতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও। আমি বললাম, এই আমি নিতে পারবো নাকি পারবো না এটা আপনাকে বুঝতে হবে না, দেন আমার ব্যাগটা আমাকে দেন। এটা বলতে জেরিন আমার ব্যাগ আমাকে দিয়ে দিল। আমাকে ব্যাগ দিতেই মামুন আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে তার কাঁধে নিল। মামুন বলল, চল তাহলে। তারপর আমিও চলতে লাগলাম। নিচে যাওয়ার পর আমি দেখতে লাগলাম মামুন আমাদের গাড়ির কাছে নিয়ে যাচ্ছে আমাকে। এটা দেখে আমি থমকে গেলাম। মামুন বলল, কিরে হাঁটা বন্ধ করলি কেন? আমি বললাম, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মামুন বলল, কেন গাড়ির কাছে? আমি বললাম, কোন গাড়ির কাছে? মামুন বলল, তোদের গাড়ির কাছে। আমি বললাম, মাথা ঠিক আছে তোর? আমার গাড়ি থাকবে কই থেকে? আর আমি তোকে কি বলছিলাম মনে নেই? মামুন বলল, দেখ শুভ, এরা তোর। আমি বললাম, থাক, তোকে আর বলতে হবে না দোস্ত, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমার ব্যাগটা দে, আমি নিজে যেতে পারবো। এইদিকে আমাদের কথা কারোরই মাথায় ঢুকছে না। বাবা বলল, কি রে শুভ, দাঁড়িয়ে রইলি কেন? গাড়িতে ওঠ, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আমি বললাম, কোন গাড়িতে উঠবো আর কোন বাড়িতে যাবো? আমি তো এতিম, কিছু বুঝতে পারছি না। বাবা বলল, কেন আমাদের বাড়ি? আমি বললাম, আমি কেন আপনাদের বাড়ি যাবো আজব? বাবা বলল, এটা কি বলছিস, বাড়িটা তো তোরই, যাবি না মানে? আমি একটু হেসে বললাম, আমার বাড়ি মানে? আমি তো এতিম, আমার আবার বাড়ি কেমনে হবে? মা বলল, তুই এগুলো কি বলছিস, তুই এতিম মানে? তাহলে আমরা কে? আমরা কি তোর মা বাবা না? আমি বললাম, কথাটা বেশি দিন হলো না যে ভুলে যাবো, আপনারাই তো বলছেন আমাদের ছেলে মারা গিয়েছে। আপু বলল, শুভ, যা হবার হয়েছে, মা বাবা ভুল করেছে, এখন বাড়ি চল, লোকে দেখতেছে। আমি বললাম, আমাকে কি পাগলা কুকুরে কামড় দিছে? আমি যে ওই বাড়িতে যাবো, যে বাড়ি থেকে আমাকে কত রকম উপাধি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাছাড়া আমার মতো খারাপ ছেলে যদি তাদের বাড়ি যায় তাহলে তাদের মান সম্মান থাকবে না, তার চেয়ে বরং আমি চলে যাই। এতিম বলে কথা, যেখানে যাবো সেইখানে দিন কাটবে। জেরিন বলল, প্লিজ তুমি এমনটা করো না, সব দোষ আমার, শাস্তি দিলে আমাকে দাও, তাও বাড়ি চলো। আমি বললাম, এই তোকে কিছু বলতে বলছি আমি। তখন মা কান্না করতে করতে বলল, তুই যদি আমার সাথে বাড়ি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মার এমন কথা শুনে বুকটা কেমন করে মুসুক দিয়ে উঠলো। তাই আমি আর কোনো কথা না বলে মামুনকে বললাম, ভাই আমাকে গাড়িতে উঠিয়ে দে। তারপর মামুন আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমার পাশে বসে পড়লো আর সবাই খুশি হলাম, আমি তাদের সাথে বাড়ি যাবো। গাড়িতে উঠতে গাড়ি চলতে শুরু করলাম আর আমি মামুনকে আস্তে করে বললাম, এটা যেমন তেমন করে চলে গেলেও কিন্তু পরের গুলো আমার মতে চলবে, ওয়াদা দিয়েছিস কিন্তু তুই, আমি কালকের মধ্যেই ছাড়পত্র চাই, বুঝলি? মামুন আমার কথা শুনে মন খারাপ করে বললাম, তুই চিন্তা করিস না, হয়ে যাবে। এরপর মামুনের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। এইভাবে 1 ঘন্টা পর আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ি যেতেই মামুন আমাকে ধরে রুমে নিয়ে আসলো আর সবাই দেখলাম আমার রুমে আসলো পিছনে পিছনে। তখন দেখতে পেলাম জেরিনকে। আমি বললাম, এই মিস জেরিন, আপনার যত কাপড় আছে তাই রুম থেকে নিয়ে যান। আমার কথা শুনে জেরিন কিছু না বলে কাপড় গুছাতে লাগলো। মা বলল, এই শুভ, তুই এটা কি বলছিস? জেরিন তো তোর বউ। আমি বললাম, তাও কিছু দিনের জন্য, আর আমি যা বললাম তাই হবে, যদি আপনাদের কথা মতো চলে তাহলে আমি চলে যাবো। এই মামুন, নিয়ে আমাকে ধর। জেরিন বলল, না না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে কাপড় সব গুছিয়ে নিয়ে বের হয়ে যেতে লাগলো। আমি বললাম, আর হ্যাঁ শোনেন, এই রুমের আশেপাশে যাতে না দেখি। আর আপু, তুই আমি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকবি, এতে তোর কোনো সমস্যা হবে না তো? আপু বলল, না হবে না, আমার ভাই বলছে আর আমি কথা না রেখে থাকতে পারি বল? আমি বললাম, আচ্ছা আমি এখন ঘুমাই, সবাই যাও, মামুন তুই থাক। তারপর মামুনের সাথে কিছু কথা বলার পর মামুন চলে গেল আর আমি রেস্ট নিতে লাগলাম। রাতে মা খাবার আনলো। মা বলল, বাবা ওঠ, খাবার কি ওষুধ খেয়ে নে? আমি বললাম, দেন আমি খাচ্ছি। মা বলল, আমি খাইয়ে দিই, অনেকদিন হলো তোকে তো খাইয়ে দিই না। আমি বললাম, কিন্তু আমি তো আপনার ছেলে না, তাহলে আমি কি করে খাই আপনার হাতে? আর আমার হাত আছে, আমার হাতের কিছু হয়নি। মা আমার এমন কথা শুনে কান্না করে বলল, প্লিজ বাবা, তুই এমন করে কথা বলিস না, তোর এমন কথা আমার বুকে বুলেটের চেয়েও বেশি আঘাত করে। আমি একটু ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, আরে আপনি তো কোনো ভুল করেননি, সব ভুল আমি করেছি। মা বলল, বুঝতে পারছি, তুই আমাকে ক্ষমা করবি না, আচ্ছা তোর পায়ে ধরি তারপর ক্ষমা করবি, তাই তো? এই বলে না, যখন মা আমার পা ধরতে যাবে তখনই আমি বলে উঠলাম, এ আম্মু, তুমি এটা কি করছো, তোমার পা ধরতে হবে না। আম্মু আমার মুখে আম্মুর ডাক শুনে খুশি হয়ে গেল। মা বলল, তুই কি বলে ডাকলি? আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক লজ্জিত তোমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য, দাও আমাকে খাইয়ে দাও। মা তো আমার মুখে এমন কথা শুনে কান্না করে দিল আর কান্না মুখে আমাকে খাইয়ে দিয়ে বলতে লাগলো, বাবা তুই 28 ঘন্টা আমাকে মা ডাকিসনি, কিন্তু আমার মনে হয়েছে 1000 বছর মা ডাকটা শুনিনি। এখন তোর মুখে মা ডাকটা শুনে মনে হচ্ছে এই দুনিয়ায় আমার চেয়ে খুশি আর কেউ নাই, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি বললাম, আরে মা তুমি যে কি বলো, মারা কোনো দোষ করতে পারে? মা যা করে নিজের সন্তানের জন্য করে, এখানে তুমি ক্ষমা চাওয়ার কোনো কিছু নেই। তারপর মার সাথে আরো টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম। এইদিকে জেরিন আমার পাশের রুমে শুয়ে আছে আর কান্না করতেছে, সব দোষ আমার, আমি যে কেন শুভর কথা শুনলাম না, এখন আমি নিজের প্রতি রাগ হচ্ছে। আজ আমার ভুলের কারণে আমি শুভকে হারাতে চলছি। না, আমি শুভকে হারাবো না, যে করেই হোক শুভর কাছ থেকে ক্ষমা চাইবো, আমি আর শুভকে হারাতে চাই না। আর জেরিন এইভাবে তার কাজ শুরু করে দিল, আমার কাছে প্রতিদিন আসে ক্ষমা চাইতে, কিন্তু আমি তার কথা শুনি না, তাকে আমি আমার রুম থেকে নানান কথা বলে বের করে দিই। আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেলাম। আপু আর মা আমাকে অনেক যত্ন করেছে, তাই তাড়াতাড়ি সেরে উঠলাম। আর বাবা তো প্রতিদিন আসবে আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কথা বলি না, আর বাবা কষ্ট পেয়ে কান্না করতে করতে চলে যায়। আমি আজ হঠাৎ করে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে গেছি, চলছি জানার ভিতরে অজানা অচেনা জায়গার উদ্দেশ্যে। বাস স্টেশনের সামনে আসতে মামুনকে বললাম, ভাই সবাইকে দেখে রাখিস, আমি ছাড়া তাদের দেখার মতো কেউ নেই। মামুন বলল, শালা আমি কি মরে গেছি নাকি? আমি বললাম, না তা না, এমনি বললাম, ভালো থাকিস, মা বাবাকে দেখে রাখিস, আর ভুলেও
আমার কথা কাউকে জানাবি না। মামুন বলল একদম চিন্তা করিস না, তুইও ভালো থাকিস, আর সেখানে গিয়ে আমাকে কল দিবি কেমন? আমি বললাম আচ্ছা ভাই, বাস এসে পড়েছে, ভালো থাকিস। এটা বলেই অনেক কষ্টে বাসে উঠে পড়লাম। যেতে ইচ্ছা করছিল না, তাও পরিস্থিতির কারণে চলে যেতে হচ্ছে। অনেক কান্না পাচ্ছে, হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা মুখগুলো। চলে যাচ্ছে নিজের মতো করে, যেখানে থাকবে না কোনো অবহেলা, অপমান, অত্যাচার। আর এইদিকে মা আমাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গেল, কিন্তু আমাকে পেল না। মা মনে করছে আমি হয়তো এইদিক ওইদিকে ঘুরতে বের হয়েছি, তাই চিন্তা করলো না, মা চলে গেল। এইদিকে যত রাত বাড়ছে তত মার চিন্তা বাড়ছে, ছেলেটা কোথায় গেল, এখনো বাসায় আসতেছে না কেন? মা বললো ওগো রাত 12টা বাজে, এখন তো শুভ এলো না, ছেলেটাকে একটা কল দিয়ে দেখো না। বাবা বললো তোমার ছেলে কি আমার কল ধরবে? মা বললো তাও দিয়ে দেখো। বাবা আচ্ছা বলে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। এইবার মা বাবা চিন্তা হতে লাগলো। হঠাৎ জেরিনের চিৎকারে মা বাবা দৌড়ে জেরিনের রুমে গেল, আর দেখতে পেল জেরিন আমার রুমের ভিতরে মাটিতে বসে কান্না করছে। মা বললো কি হয়েছে জেরিন, এইভাবে চিৎকার দিলি কেন? তখনই আব্বুর চোখ গেল জেরিনের বাম হাতের দিকে, তার হাতে কিসের জানি একটা কাগজ আছে, তাই বাবা সেটা নিয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা মা, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমার জন্য অনেক অসম্মান হয়েছে, শুধুমাত্র এই কুলাঙ্গারের জন্য। চেয়েছিলাম সেই দিন চলে যাব অনেক দূরে, কিন্তু নিয়তি যেতে দেয়নি, কিন্তু আজ যেতে হলো। আজ থেকে তোমার আর আমাকে সহ্য করতে হবে না, দেখতে হবে না এই কুলাঙ্গারের মুখ। চলে যাচ্ছি অনেক দূরে, হয়তো আর ফিরা হবে না। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ইতি তোমাদের কুলাঙ্গার ছেলে। বাবা চিঠিটা জোরে পড়ছিল, তাই মা এমনটা শুনে কান্না করতে লাগলো। আর বাবা তাড়াতাড়ি মামুনকে কল দিয়ে সব বললো। মামুন বলল আঙ্কেল আমি তো কিছু জানি না, আমাকে কিছু বলেনি। তারপর বাবা আবার মামুনকে নিয়ে খুঁজতে বের হলো, কিন্তু এইবার আর পেল না আমাকে। এটা ছিল 2 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসি। ট্রেন এসে থামলো চিরচেনা শহরটাতে। ট্রেন থেকে নামতেই কেউ একজন আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমার আর বুঝতে দেরি হলো না, এটা কে? এটা সেই আমার ভাই নামক বন্ধু, যে আমার সবসময় পাশে থেকেছে। মামুন বলল শালা কেমন চিকনা হয়ে গেছিস, খাবার দাবার খাস না নাকি? আমি বললাম আরে খাই তো, কিন্তু যেই দিন থেকে আমার হারামি বন্ধুর বিয়ের কথা শুনেছি সেদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিছি, যাতে তোর বিয়ে খেতে কোনো সমস্যা না হয়। মামুন বললাম দেখি তুই কত খেতে পারিস। আমি বললাম কিন্তু তুই এমন হলি কেমনে? মামুন বললাম কি আর কমু দুঃখের কথা, তোর ভাবির পেরাই এমন হয়েছে। যাই হোক চল তোদের বাসায় নিয়ে নামিয়ে দিয়ে আসি। তো এভরিওয়ান, এই গল্পের সিজন 2 সবাই একটু কমেন্টে জানাবেন, আর সবাই একটু বেশি বেশি লাইক করে দিন। ধন্যবাদ।